নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জন্য দরজা খুলছে এনসিপি। আবার আওয়ামী লীগ নিয়ে হঠাৎ করেই সুর বদলেছে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো। রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে হুট করে এমন কথা বললে কেউ মানবেন কেউ মানবেন না, কিন্তু বাস্তব ঘটনা এমনই। রাজনীতিতে সবসময় অনেক ইস্যু সক্রিয় থাকে আমরা জানি, কিন্তু এই যে দুটি ইস্যুর কথা বললাম, এই দুটি ইস্যু নিয়েই প্রশ্ন করা যাচ্ছে, তাহলে কি রাজনীতির মাঠে আবার ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগ? পর্দার আড়ালে কি শুরু হয়েছে বড় কোনো সমঝোতার খেলা? আজকের ভিডিওতে আমরা খুঁজব বাংলাদেশের রাজনীতিতে সত্যিই কি কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, গতকাল অর্থাৎ 19 এপ্রিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অপরাধে জড়িত না থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরাও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিতে যোগ দিতে পারবেন। তিনি স্পষ্ট করে বলেছেন, অতীতে কে ছাত্রলীগ করেছেন, কে ছাত্রদল বা ছাত্র শিবির করতেন, এটা এনসিপির কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এনসিপির আদর্শ মেনে এখন কাজ করা, মানে দলে যোগ দেওয়ার পরে এনসিপির আদর্শ মেনে কাজ করতে হবে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সূচনা হচ্ছে, নাকি নিষিদ্ধ রাজনৈতিক শক্তির জন্য নতুন সেফ করিডোর খোলা হচ্ছে? ইতিমধ্যেই অঞ্চলভেদে অনেকে হয়তো মিশেও গেছেন, আপনারা খেয়াল করে দেখবেন। অনেকে ব্যবসা বাণিজ্য করছেন, ওঠা বসা করছেন, কার সঙ্গে? এখন যারা ক্ষমতার আশেপাশে আছেন তাদের সঙ্গে। কেবল রাজনীতিটা অপ্রকাশ্য হয়ে আছে। জানতে ইচ্ছা করছে, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি তাহলে বিএনপির অনুগ্রহের উপর নির্ভর করছে, বা এনসিপির অনুগ্রহের উপর নির্ভর করছে, বা জামাতের অনুগ্রহের উপর নির্ভর করছে? আমি আসলে ঠিক বিষয়টাকে এইভাবে ভাবি না বা এইভাবে মনে করি না। আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার ফেরে, বিশ্লেষকরাই বলছেন এটি ফিরবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের জোরেই। তাদের সেই শক্তি আছে। আচ্ছা দেখি, এই যে এনসিপি আহ্বায়ক যে আহ্বান জানিয়েছেন, এটিকে ছাত্রলীগ কিভাবে নিয়েছে বা কিভাবে নিতে পারে। দুটো সম্ভাবনার কথা মনে পড়ছে বা সামনে আসছে। এক হচ্ছে, তারা মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এটাকে অপমান হিসেবে নিতে পারে, দেখতে পারে। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে পারে। ভাবতে পারে এনসিপি আমাদের রাজনীতির স্পেস দেবে আর আমরা তারপরে রাজনীতি করব, এরকম একটা ভাবনা তাদের ভেতরে আসতেই পারে। কারণ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, এখন না হয় নিষিদ্ধ। দুই, আবার একসময় ছাত্রলীগের লুঙ্গির তলে যেরকম শিবির বা অন্য গুপ্তরা ছিল, ছাত্রলীগও একটা অনুকূল সময়ের অপেক্ষায় গুপ্ত হয়ে যেতে পারে কিনা এনসিপির পতাকা তলে, এরকম একটি সম্ভাবনার কথা আছে। এগুলো জাস্ট সম্ভাবনার কথা। আসলে কি হবে, কি করবে, সেটা ছাত্রলীগই ভালো বলতে পারবে। আমরা যে কথাগুলো সামনে এসছে তার ভিত্তিতে সমস্যাগুলোর কথা আলোচনা করতে পারি। ইতিমধ্যেই অনেক জায়গায় দেখা গেছে রাজনীতিতে সক্রিয় না হলেও তেমন করে সম্পর্ক, ব্যবসা, নেটওয়ার্ক ক্ষমতাসীনদের সঙ্গে অনেক জায়গায় মোটামুটি ঠিকঠাক চলছে। অস্তিত্বের কারণে এটি অনেকে করতে হচ্ছে, হামলা মামলার ভয়ে করতে হচ্ছে। যারা প্রকাশ্যে থাকতে পারছে তারা, আর যারা থাকতে পারছে না তারা তো কিভাবে আছে বুঝাই যায়। এদিকে এনসিপির নাহিদের যে আহ্বান, এই আহ্বানের প্রেক্ষিতে দু একটা আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে। গতকালই 19 এপ্রিল বিএনপি নেতা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক যিনি ছিলেন রাশেদ খান, তিনি প্রশ্ন তুলেছেন, ছাত্রলীগ যদি এনসিপিতে জায়গা পায় তাহলে আওয়ামী লীগ কেন পুনর্বাসনের সুযোগ পাবে না? প্রশ্নটা সরল কিন্তু গভীর, একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশেদ খান হয়তো বলেছেন, অন্যরা বলেননি। রাশেদ খান আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। স্বীকার করতে দোষ নেই যে রাশেদ খানের কথাই যুক্তি আছে। অতীতে ছাত্রলীগ করলে এখন যদি এনসিপি করা যায়, মানে করেছে না ছাত্রলীগ করেছে যারা, তারা এখন এনসিপি করে, তাহলে অতীতে যদি কেউ আওয়ামী লীগ করে থাকে তারা কেন এখন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? রিফাইন্ড বললাম এই জন্য যে মূল আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তো যদি নতুন দলও করে অন্য কোনো দলে না গিয়ে, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ কেন করতে পারবে না? এই প্রশ্নটি কিন্তু অযৌক্তিক নয়।
আবার আওয়ামী লীগের কেউ যদি এনসিপিতে পুনর্বাসিত হয়, কেউ যদি জামাতে হয়, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগে যেতে পারবে না কেন? নিশ্চয়ই যেতে পারবে, বা যেতে পারা উচিত। এতে কারোরই আপত্তি থাকার কথা নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আপনারা দেখেছেন আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে গেছে, জায়গায় জায়গায় কোথাও জামাতের বাক্সে গেছে, কোথাও এনসিপিরও বাক্সে গেছে, মানে তাদের প্রার্থীদের অনুকূলে গেছে, কম বা বেশি এটা কিন্তু হয়েছে। রাশেদ খানের কথায় এটা স্পষ্ট, ব্যক্তি যদি পরিষ্কার হয়ে নতুন দলে যেতে পারেন, তাহলে দল হিসেবে ফিরে আসার পথ বন্ধ থাকবে কেন? মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের কেন সক্রিয় হতে বাধা থাকবে, এটি তিনি বলছেন। আমাদের এলাকায় একটি কথা বলা হয় সাধারণত মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে সোলেমানি ডাক। সোলেমানি ডাকটা হচ্ছে অনেকটা এরকম, এটা রাজনীতির ক্ষেত্রেও চলে। মানে সরাসরি না বলা, মানে একবার বলবে, এদিকে বলবে না, আবার এদিকে ডাকবে, ইঙ্গিতে ডাকবে আর সরাসরি না বলবে, এটিকেই সোলেমানি ডাক বলে। তো প্রশ্ন হলো, এনসিপির বক্তব্য কি এই সোলেমানি ডাকের মতো, সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? সুপ্রিয় দর্শক, আপনি এটাও জানতে চাইতে পারেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কি তাহলে এনসিপির দয়ায় রাজনীতি করবে? এর উত্তর আমি দিতে পারবো না, এটা সময়ই দিবে এই উত্তর। কারণ এই এনসিপির দাবির মুখেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, পরে আওয়ামী লীগও নিষিদ্ধ করা হয়েছে। এখন এনসিপির এই আহ্বানের পেছনে কোনো পরিকল্পনা লুকিয়ে আছে কিনা, এটি কিন্তু সাদা চোখে দেখা যাচ্ছে না, বা হুট করে বলাও যাবে না। প্রতিপক্ষকে মোকাবেলায় তারা কি মাঠে আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে কিনা, এটিও আসলে বোঝা যাচ্ছে না। কারণ এনসিপি নানান জায়গায় নানান রকমের চ্যালেঞ্জের মুখোমুখি। তারা এমন মনে করছে কিনা যে মাঠে আওয়ামী লীগ থাকলে হয়তো ভারসাম্যটা হতো, তাদের জন্য সুবিধা হতো, হতেই পারে। আরেকটা ঘটনা দেখুন, এই সময়কার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আবার আমরা দেখলাম 5 দিনের মাথায় তিনি জামিন পেয়েছেন, জামিনে মুক্তিও পেয়েছেন। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল, রিমান্ড অনুমোদন দেননি আদালত। জেলগেট থেকে আরেকটি মামলায় আটকও তাকে করা হয়নি, তিনি মুক্তি পেয়েছেন। তো এতদিন আমরা কি দেখেছি? অহরহ এক মামলায় জামিন দেওয়া হয়েছে, আরেক মামলায় আবার গ্রেফতার করা হয়েছে। তো সেই জায়গাটিতে একটা পরিবর্তন এসেছে, এটি একটি ইতিবাচক পরিবর্তন। এজন্যই বলছি, বা অনেকেই বলছেন, শিরীন শারমিনের ঘটনায় কি বুঝাতে চাইছে সরকার? এটা কি শুধু আইনি প্রক্রিয়া, স্বচ্ছ নিষ্কলুষ এরকম কিছু, নাকি এটি কোনো রাজনৈতিক সিগন্যাল? তবে যে যাই বলুন না কেন, শিরীন শারমিন চৌধুরীর বিষয়টি কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এর পেছনের রাজনীতিটা তাই বোঝা দরকার। হয়তো বলবেন যে জামিন পাওয়া একজনের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, কিন্তু আমি প্রশ্ন করব বা বলবো, যুক্তি দেব, অন্যদের ক্ষেত্রে তো এটা কাজ করেনি। এর আগে আমরা কাজ করতে দেখেছি সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের ক্ষেত্রে। তারা দুজন সৌভাগ্যবান, নিঃসন্দেহে এটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল। এর পিছনের রাজনীতি সমীকরণ কি, সেটি অন্য হিসাব। এছাড়া রাজনীতির মাঠে যে একটা গুঞ্জন ছিল, তারেক রহমান ভারতের সঙ্গে সমঝোতা করে দেশে ফিরেছেন। বলা হয় ওই সমঝোতায় আওয়ামী লীগের জন্য একটা স্পেস নির্ধারণের শর্ত ছিল। আমরা তো আলোচনা করতে পারি, কেউ তো আমরা এসব মানে শর্তের সাক্ষী নই। এবং আওয়ামী লীগের নেতাদের মুক্তির বিষয়ও নাকি ছিল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির শর্ত, কিংবা আরো অনেক শর্ত ছিল। শিরীন শারমিনের জামিনে মুক্তি পাওয়াটা কি সেরকম কোনো শর্ত পূরণের প্রথম ধাপ কিনা, বা একটি ধাপ কিনা, এই প্রশ্নটি কিন্তু আসে।